আমাদের আজকের নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বিষবৃক্ষ দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি সঞ্চিতা। গল্পের প্রথম পর্বে আপনারা শুনেছিলেন নগেন্দ্রনাথের নৌকা যাত্রার বিবরণ এবং মাঝ রাস্তায় ঝড় বৃষ্টির দাপটে তাকে নৌকা থেকে নামতে হয় এবং নিরাপদ কোনো আশ্রয়ের সন্ধানে তিনি ঘটনাচক্রে কুন্দনন্দিনীর ঘরের দ্বারে এসে উপস্থিত হন। কিছুকাল পরে কুন্দনন্দিনীর পিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং নগেন্দ্র ঘর থেকে বেরিয়ে আসে। শুরু হচ্ছে গল্পের দ্বিতীয় পর্ব। নিশীথ সময় ভগ্ন গৃহমধ্যে কুন্দনন্দিনী ও তাহার পিতার শব। কুন্দ ডাকিল, বাবা। কেহ উত্তর দিল না। কুন্দ একবার মনে করিল পিতা ঘুমাইলেন, আবার মনে করিল বুঝি মৃত্যু। কুন্দ সে কথা স্পষ্ট মুখে আনিতে পারিল না। শেষে কুন্দ আর ডাকিতেও পারিল না, ভাবিতেও পারিল না। অন্ধকারে ব্যজন হস্তে যেখানে তাহার পিতা জীবিতাবস্থায় শয়ন ছিলেন, এক্ষণে যেখানে তাহার শব পড়িয়াছিল সেইখানে বায়ু সঞ্চালন করিতে লাগিল। নিদ্রাই শেষে স্থির করিল, কেননা মরিলে কুন্দের দশা কি হইবে। দিবারাত্রি জাগরণে এবং এক্ষণকার ক্লেশে বালিকার তন্দ্রা আসিল। কুন্দনন্দিনী রাত্রি দিবা জাগিয়া পিতৃ সেবা করিয়াছিল। নিদ্রাকর্ষণ হইলে কুন্দনন্দিনী তালবৃন্ত হস্তে সেই অনাবৃত কঠিন শীতল হর্মতলে আপন মৃণাল নিন্দিত বাহু পরি মস্তক রক্ষা করিয়া নিদ্রা গেল। তখন কুন্দনন্দিনী স্বপ্ন দেখিল। দেখিল যেন রাত্রি অতি পরিষ্কার জ্যোৎস্নাময়ী, আকাশ উজ্জ্বল নীল। সেই প্রভাময় নীল আকাশমণ্ডলে যেন বৃহৎ চন্দ্রমণ্ডলের বিকাশ হইয়াছে। এত বড় চন্দ্রমণ্ডল কুন্দ কখনো দেখে নাই। তাহার দীপ্তিও অতিশয় ভাস্বর, অথচ নয়ন স্নিগ্ধকর। কিন্তু সেই রমণীয় প্রকাণ্ড চন্দ্রমণ্ডল মধ্যে চন্দ্র নাই। তৎপরিবর্তে কুন্দ মণ্ডল মধ্যবর্তিনী এক অপূর্ব জ্যোতির্ময়ী দৈবী মূর্তি দেখিল। সেই জ্যোতির্ময়ী মূর্তি সনাত চন্দ্রমণ্ডল যেন উচ্চ গগন পরিত্যাগ করিয়া ক্রমে ক্রমে ধীরে ধীরে নিচে নামিতেছিল। ক্রমে সেই চন্দ্রমণ্ডল সহস্র শীতল রশ্মি স্ফুরিত করিয়া কুন্দনন্দিনীর মস্তকের উপর আসিল। তখন কুন্দ দেখিল যে সেই মণ্ডল মধ্য শোভিনী আলোকময়ী কিরীট কুণ্ডলাদি ভূষণালঙ্কৃতা মূর্তি স্ত্রীলোকের আকৃতি বিশিষ্ট, রমণীয় কারুণ্য পরিপূর্ণ মুখমণ্ডল, স্নেহ পরিপূর্ণ হাস্য অধরে স্ফুরিত হইতেছে। তখন কুন্দ সভয়ে সানন্দে চিনিল যে সেই করুণাময়ী তাহার বহুকাল মৃতা প্রসূতির অবয়ব ধারণ করিয়াছে। আলোকময়ী সস্নেহাননে কুন্দকে ভূতল হইতে উত্থিতা করিয়া ক্রোড়ে লইলেন এবং মাতৃহীনা কুন্দ বহুকাল পরে মা কথা মুখে আনিয়া যেন চরিতার্থ হইল। পরে জ্যোতির্মত্ত মধ্যস্থা কুন্দের মুখচুম্বন করিয়া বলিলেন, বাছা, তুই বিস্তর দুঃখ পাইয়াছিস। আমি জানিতেছি যে বিস্তর দুঃখ পাইবি। তোর এই বালিকা বয়স, এই কুসুম কোমল শরীর, তোর শরীরে সে দুঃখ সহিবে না। অতএব তুই আর এখানে থাকিস না, পৃথিবী ত্যাগ করিয়া আমার সঙ্গে আয়। কুন্দ যেন ইহাতে উত্তর করিল যে কোথায় যাইব। তখন কুন্দের জননী ঊর্ধ্বে অঙ্গুলি নির্দেশ দ্বারা উজ্জ্বল প্রজ্বলিত নক্ষত্রলোক দেখাইয়া দিয়া বলিলেন যে ওই দেশ। কুন্দ তখন যেন বহু দূরবর্তী বেলাবিহীন অনন্ত সাগর পারস্থবৎ অপরিজ্ঞাত নক্ষত্রলোক দৃষ্টি করিয়া কহিল, আমি অতদূর যাইতে পারিব না, আমার বল নাই। তখন ইহা শুনিয়া জননীর কারুণ্য প্রফুল্ল অথচ গম্ভীর মুখমণ্ডলে ঈষৎ অনাহ্লাদজনিতবৎ ভ্রুকুটি বিকাশ হইল এবং তিনি মৃদু গম্ভীর স্বরে কহিলেন, বাছা, যাহা তোমার ইচ্ছা তাহা কর,
কিন্তু আমার সঙ্গে আসিলে ভালো করিতে। ইহার পর তুমি ওই নক্ষত্রলোক প্রতি চাহিয়া তথায় আসিবার জন্য কাতর হইবে। আমি আর একবার তোমাকে দেখা দিব, যখন তুমি মনুপীড়ায় ধুল্য বলুণ্ঠিতা হইয়া আমাকে মনে করিয়া আমার কাছে আসিবার জন্য কাঁদিবে, তখন আমি আবার দেখা দিব, তখন আমার সঙ্গে আসিও। এখন তুমি আমার অঙ্গুলি সংকেতনিত নয়নে আকাশ প্রান্তে চাহিয়া দেখো, আমি তোমাকে দুইটি মনুষ্যমূর্তি দেখাইতেছি। এই দুই মনুষ্যই ইহলোকে তোমার শুভাশুভের কারণ হইবে। যদি পারো তবে ইহাদিগকে দেখিলে বিষধর্বোধ প্রত্যাখ্যান করিও। তাহারা যে পথে যাইবে সে পথে যাইও না। তখন জ্যোতির্ময়ী অঙ্গুলি সংকেত দ্বারা গগনপ্রান্ত দেখাইলেন। কুন্দ তৎসংকেতানুসারে দেখিল নীল গগনপটে এক দেবনিন্দিত পুরুষ মূর্তি অঙ্কিত হইয়াছে। তাহারা উন্নত, প্রশস্ত, প্রশান্ত ললাট, সরল সকরুণ কটাক্ষ। তাহার মরালবৎ দীর্ঘ ঈষৎ বঙ্কিম গ্রীবা এবং অন্যান্য মহাপুরুষ লক্ষণ দেখিয়া কাহারও বিশ্বাস হইতে পারে না যে ইহা হইতে আশঙ্কা সম্ভব। তখন ক্রমে ক্রমে সে প্রতিমূর্তি জলরুদ্ধুতবৎ গগনপটে বিলীন হইলে জননী কুন্দকে কহিলেন, ইহার দেবকান্ত রূপ দেখিয়া ভুলিও না, ইনি মহদাশয় হলেও তোমার অমঙ্গলের কারণ। অতএব বিষধর বোধে ইহাকে ত্যাগ করিও। পরে আলোকময়ী পুনশ্চ ওই দেখো বলিয়া গগন প্রান্তে নির্দেশ করিল। কুন্দ দ্বিতীয় মূর্তি আকাশের নীল পটে চিত্রিত দেখিল, কিন্তু এবার পুরুষ মূর্তি নহে। কুন্দ তথায় এক উজ্জ্বল শ্যামাঙ্গী পদ্ম পলাশ নয়নী যুবতী দেখিল। তাহাকে দেখিয়াও কুন্দ ভীতা হইল না। জননী কহিলেন, এই শ্যামাঙ্গী নারী বেশে রাক্ষসী, ইহাকে দেখিলে পলায়ন করিও। ইহা বলিতে বলিতে সহসা আকাশ অন্ধকারময় হইল। বৃহৎ চন্দ্রমণ্ডল আকাশে অন্তর্হিত হইল এবং তৎসহিত তন্মধ্য সংবর্তিনী তেজময়ীও অন্তর্হিতা হইলেন। তখন কুন্দের নিদ্রা ভঙ্গ হইল। নগেন্দ্র গ্রাম মধ্যে গমন করিলেন। শুনিলেন গ্রামের নাম ঝুমঝুমপুর। তাহার অনুরোধে এবং আনুকূল্যে গ্রামস্থ কেহ কেহ আসিয়া মৃতের সৎকারের আয়োজন করিতে লাগিল। একজন প্রতিবেশিনী কুন্দনন্দিনীর নিকটে রহিল। কুন্দ যখন দেখিল যে তাহার পিতাকে সৎকারের জন্য লইয়া গেল, তখন তাহার মৃত্যু সম্বন্ধে কৃতনিশ্চয় হইয়া অবিরত রোদন করিতে লাগিল। প্রভাতে প্রতিবেশিনী আপন গৃহকার্যে গেল। কুন্দনন্দিনী সান্ত্বনার্থ আপন কন্যা চাপাকে পাঠাইয়া দিল। চাপা কুন্দের সমবয়স্কা এবং সঙ্গিনী। চাপা আসিয়া কুন্দের সঙ্গে নানাবিধ কথা কহিয়া তাহাকে সান্ত্বনা করিতে লাগিল, কিন্তু দেখিল যে কুন্দ কোনো কথাই শুনিতেছে না, রোদন করিতেছে এবং মধ্যে মধ্যে প্রত্যাশাপন্নবৎ আকাশপানে চাহিয়া দেখিতেছে। চাপা কৌতূহল প্রযুক্ত জিজ্ঞাসা করিল, 100 বার আকাশপানে চাহিয়া কি দেখিতেছ? কুন্দ তখন কহিল, আকাশ থেকে কাল মা আসিয়াছিলেন, তিনি আমাকে ডাকিলেন, আমার সঙ্গে আয়। আমার কেমন দুর্বুদ্ধি হইল, আমি ভয় পাইলাম, মার সঙ্গে গেলাম না। এখন ভাবিতেছি কেন গেলাম না। এখন আর যদি তিনি আসেন আমি যাই, তাই ঘন ঘন আকাশপানে চাহিয়া দেখিতেছি। চাপা কহিল, হ্যাঁ, মরা মানুষ নাকি আবার আসিয়া থাকে? তখন কুন্দ স্বপ্ন বৃত্তান্ত সকল বলিল। শুনিয়া চাপা বিস্মিতা হইয়া কহিল, সেই আকাশের গায়ে যে পুরুষ আর মেয়ে মানুষ দেখিয়াছিলে তাহাদের চেনো? না, তাহাদের আর কখনো দেখি নাই। সেই পুরুষের মতো সুন্দর পুরুষ যেন কোথাও নাই, এমন রূপ কখনো দেখি নাই। এদিকে নগেন্দ্র প্রভাতে গাত্রোত্থান করিয়া গ্রামস্থ সকলকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, এই মৃত ব্যক্তির কন্যার কি হইবে? সে কোথায় থাকিবে? তাহার কে আছে? ইহাতে সকলেই উত্তর করিল যে উহার থাকিবার স্থান নাই, উহার কেহ নাই। তখন নগেন্দ্র কহিলেন, তবে তোমরা কেহ উহাকে গ্রহণ করো, উহার বিবাহ দাও, তাহার ব্যয় আমি দেব, আর যতদিন সে তোমাদিগের বাটিতে থাকিবে ততদিন আমি তাহার ভরণ পোষণের ব্যয়ের জন্য মাসিক কিছু টাকা দিব।
নগেন্দ্র যদি নগদ টাকা ফেলিয়া দিতেন, তাহা হইলে অনেকে তাহার কথায় স্বীকৃত হইতে পারিত। পরে নগেন্দ্র চলিয়া গেলে কুন্দকে বিদায় করিয়া দিত অথবা দাসী বৃত্তিতে নিযুক্ত করিত, কিন্তু নগেন্দ্র সেরূপ মূঢ়তার কার্য করিলেন না। সুতরাং নগদ টাকা না দেখিয়া কেহই তাহার কথায় বিশ্বাস করিল না। তখন নগেন্দ্রকে নিরুপায় দেখিয়া একজন বলিল, শ্যামবাজারে ইহার এক মাসির বাড়ি আছে, বিনোদ ঘোষ ইহার মেশো। আপনি কলিকাতায় যাইতেছেন, যদি ইহাকে সঙ্গে করিয়া লইয়া গিয়া সেইখানে রাখিয়া আসেন, তবেই এই কায়স্থ কন্যার উপায় হয় এবং আপনারও স্বজাতির কাজ করা হয়। অগত্যা নগেন্দ্র এই কথায় স্বীকৃত হইলেন এবং কুন্দকে এই কথা বলিবার জন্য তাহাকে ডাকিতে পাঠাইলেন। চাপা কুন্দকে সঙ্গে করিয়া লইয়া আসিল। আসিতে আসিতে দূর হইতে নগেন্দ্রকে দেখিয়া কুন্দ অকস্মাৎ স্তম্ভিতের ন্যায় দাঁড়াইল। তাহার পর আর পা সরিল না। সে বিস্ময়োৎফুল্ল লোচনে বিমূঢ়তার ন্যায় নগেন্দ্রের প্রতি চাহিয়া রহিল। চাপা কহিল, ও কি তাড়ালি যে? কুন্দ অঙ্গুলি নির্দেশের দ্বারা দেখাইয়া কহিল, এই সেই। চাপা কহিল, এই কে? কুন্দ কহিল, যাহাকে মা কাল রাত্রে আকাশের গায়ে দেখাইয়াছিলেন। তখন চাপাও বিস্মিতা ও শঙ্কিতা হইয়া দাঁড়াইল। বালিকারা অগ্রসর হইতে হইতে সংকুচিতা হইল দেখিয়া নগেন্দ্র তাহাদিগের নিকট আসিলেন এবং কুন্দকে সকল কথা বুঝাইয়া বলিলেন। কুন্দ কোনো উত্তর করিতে পারিল না, কেবল বিস্ময় বিস্ফারিত লোচনে নগেন্দ্রের প্রতি চাহিয়া রহিল। অগত্যা নগেন্দ্রনাথ কুন্দকে কলিকাতায় আত্মসমভিব্যাহারে লইয়া আসিলেন। প্রথমে তাহার মেশো বিনোদ ঘোষের অনেক সন্ধান করিলেন। শ্যামবাজারে বিনোদ ঘোষ নামে কাহাকেও পাওয়া গেল না। এক বিনোদ দাস পাওয়া গেল, সে সম্বন্ধ অস্বীকার করিল। সুতরাং কুন্দ নগেন্দ্রের গলায় পড়িল। নগেন্দ্রের এক সহোদরা ভগিনী ছিলেন, তিনি নগেন্দ্রের অনুজা। তাহার নাম কমলমণি। তাহার শ্বশুরালয় কলিকাতায়। শ্রীশচন্দ্র মিত্র তাহার স্বামী। শ্রীশবাবু লন্ডন ফেয়ারলির বাড়ির মুৎসুদ্দি। শ্রীশচন্দ্র বড় ধনবান। নগেন্দ্রের সঙ্গে তাহার বিশেষ সম্প্রীতি। কুন্দনন্দিনীকে নগেন্দ্র সেইখানে লইয়া গেলেন। কমলকে ডাকিয়া কুন্দের সবিশেষ পরিচয় দিলেন। কমলের বয়স ৮ বৎসর, মুখাবয়ব নগেন্দ্রের নাই। ভ্রাতা ভগিনী উভয়েই পরম সুন্দর, কিন্তু কমলের সৌন্দর্য গৌরবের সঙ্গে সঙ্গে বিদ্যার খ্যাতিও ছিল। নগেন্দ্রের পিতা মিস টেম্পল নাম্নী একজন শিক্ষাদাত্রী নিযুক্ত করিয়া কমলমণিকে এবং সূর্যমুখীকে বিশেষ যত্নে লেখাপড়া শিখাইয়াছিলেন। কমলের শ্বশ্রু বর্তমান, কিন্তু তিনি শ্রীশচন্দ্রের পৈতৃক বাসস্থানেই থাকিতেন, কলিকাতার কমলী গৃহিণী। নগেন্দ্র কুন্দের পরিচয় দিয়া কহিলেন, এখন তুমি ইহাকে না রাখিলে আর রাখিবার স্থান নাই। পরে আমি যখন বাড়ি যাইব, উহাকে গোবিন্দপুরে লইয়া যাইব। কমল বড় দুষ্ট। নগেন্দ্র এই কথা বলিয়া পশ্চাৎ ফিরিলেই কমল কুন্দকে কোলে তুলিয়া লইয়া দৌড়িলেন। একটা টবে কতকটা অনতিতপ্ত জল ছিল। অকস্মাৎ কুন্দকে তাহার ভিতরে ফেলিলেন। কুন্দ মহাভীতা হইল। কমল তখন হাসিতে হাসিতে স্নিগ্ধ সৌরভযুক্ত শোভ হস্তে লইয়া স্বয়ং তাহার গাত্র ধৌত করিতে আরম্ভ করিলেন। একজন পরিচারিকা স্বয়ং কমলকে এরূপ কাজে ব্যাপৃতা দেখিয়া তাড়াতাড়ি আমি দিতেছি বলিয়া দৌড়িয়া আসিতেছিল। কমল সেই তপ্ত জল ছিটাইয়া পরিচারিকার গায়ে দিলেন। পরিচারিকা পলাইল। কমল সহস্তে কুন্দকে মার্জিত এবং স্নাত করাইলে কুন্দ শিশির ধৌত পদ্মবৎ শোভা পাইতে লাগিল। তখন কমল তাহাকে শ্বেত চারু বস্ত্র পরাইয়া গন্ধ তৈল সহিত তাহার কেশ রচনা করিয়া দিলেন এবং কতকগুলি অলঙ্কার পরাইয়া দিয়া বলিলেন, যা এখন দাদাবাবুকে প্রণাম করি আয়, আর দেখিস যেন এ বাড়ির বাবুকে প্রণাম করে ফেলিস না, এ বাড়ির বাবু দেখিলেই বিয়ে করে ফেলিবে। নগেন্দ্রনাথ কুন্দের সকল কথা সূর্যমুখীকে লিখিলেন।
হরদেব ঘোষাল নামে তাহার এক প্রিয় সুরী দূর দেশে বাস করিতেন। নগেন্দ্র তাহাকেও পত্র লেখার কালে কুন্দনন্দিনীর কথা বলিলেন, যথা, বলো দেখি কোন বয়সে স্ত্রীলোক সুন্দরী? তুমি বলিবে 40 পরে, কেননা তোমাদের ব্রাহ্মণীর আরো 2-1 বৎসর হইয়াছে। কুন্দ নামে যে কন্যার পরিচয় দিলাম তাহার বয়স 13 বৎসর। তাহাকে দেখিয়া বোধ হয় যে এই সৌন্দর্যের সময়। প্রথম যৌবন সঞ্চারের অব্যবহিত পূর্বে যেরূপ মাধুর্য এবং সরলতা থাকে, পরে তত থাকে না। এই কুন্দের সরলতা চমৎকার। সে কিছুই বুঝে না, আজিও রাস্তার বালক দিগের সহিত খেলা করিতে ছুটে, আবার বারণ করিলেই ভীতা হইয়া প্রতিনিবৃত্তা হয়। কমল তাহাকে লেখাপড়া শিখাইতেছে। কমল বলে লেখাপড়ায় তাহার দিব্য বুদ্ধি, কিন্তু অন্য কোনো কথাই বুঝে না। বলিলে বৃহৎ নীল 2টি চক্ষু, চক্ষু 2টি শরতের মতো সর্বদাই স্বচ্ছ জলে ভাসিতেছে। সেই 2টি চক্ষু আমার মুখের উপর স্থাপিত করিয়া চাহিয়া থাকে, কিছু বলে না। আমি সে চক্ষু দেখিতে দেখিতে অন্যমনস্ক হই, আর বুঝাইতে পারি না। তুমি আমার মতিস্থৈর্যের এই পরিচয় শুনিয়া হাসিবে। বিশেষত তুমি বাতিকের গুণে গাছ কয় চুল পাকাইয়া ব্যঙ্গ করিবার পরোয়ানা হাসিল করিয়াছ। কিন্তু যদি তোমাকে সেই 2টি চক্ষুর সম্মুখে দাঁড় করাইতে পারি, তবে তোমারও মতিস্থৈর্যের পরিচয় পাই। চক্ষু 2টি যে কিরূপ তাহা আমি এ পর্যন্ত স্থির করিতে পারিলাম না। তাহা 2 বার একরকম দেখিলাম না। আমার বোধ হয় যেন এ পৃথিবীর সে চোখ নয়, এ পৃথিবীর সামগ্রী যেন ভালো করিয়া দেখে না, অন্তরিক্ষে যেন কি দেখিয়া তাহাতে নিযুক্ত আছে। কুন্দ যে নির্দোষ সুন্দরী তাহা নহে। অনেকের সঙ্গে তুলনায় তাহার মুখাবয়ব অপেক্ষাকৃত অপ্রশংসনীয় বোধ হয়, অথচ আমার বোধ হয় এমন সুন্দরী কখনো দেখি নাই। বোধ হয় যেন কুন্দনন্দিনীতে পৃথিবী ছাড়া কিছু আছে। রক্ত মাংসের যেন গঠনই নয়, যেন চন্দ্রকর কি পুষ্প সৌরভকে শরীরে করিয়া তাহাকে গড়িয়াছে। তাহার সঙ্গে তুলনা করিবার সামগ্রী হঠাৎ মনে হয় না। অতুল্য পদার্থটি, তাহার সর্বাঙ্গীন শান্ত ভাব ব্যক্তি যদি স্বচ্ছ সরোবরে শরৎচন্দ্রের কিরণ চম্পাতে যে ভাব ব্যক্তি, তাহা বিশেষ করিয়া দেখো, তবে ইহার সাদৃশ্য কতক অনুভূত করিতে পারিবে। তুলনার জন্য অন্য সামগ্রী পেলাম না। নগেন্দ্র সূর্যমুখীকে যে পত্র লিখিয়াছিলেন, কিছুদিন পরে তাহার উত্তর আসিল। উত্তর এইরূপ: দাসী শ্রীচরণে কি অপরাধ করিয়াছে তাহা বুঝিতে পারিলাম না। কলিকাতায় যদি তোমার এতদিন থাকিতে হইবে, তবে আমি কেনই বা নিকটে গিয়া পদসেবা না করি? এ বিষয়ে আমার বিশেষ মিনতি, হুকুম পাইলেই ছুটিব। একটি বালিকা কুড়াইয়া পাইয়া কি আমাকে ভুলিলে? অনেক জিনিসের কাচারি আদর, নারিকেলের ডাবি শীতল, এ অধম স্ত্রীজাতীয় বুঝি কেবল কাঁচা মিটে, নহিলে বালিকাটি পাইয়া আমায় ভুলিবে কেন? তামাশা যাক, তুমি কি মেয়েটিকে একেবারে সত্য ত্যাগ করিয়া বিলাইয়া দিয়াছ? নহিলে আমি সেটি তোমার কাছে ভিক্ষা করিয়া লইতাম। মেয়েটিতে আমার কাজ আছে। তুমি কোনো সামগ্রী পাইলে তাহাতে আমার অধিকার হওয়াই উচিত, কিন্তু আজিকালি দেখিতেছি তোমার ভগিনীরই পুরো অধিকার। মেয়েটিতে কি কাজ? আমি তারাচরণের সঙ্গে তাহার বিবাহ দিব। তারাচরণের জন্য একটি ভালো মেয়ে আমি কত খুঁজিতেছি তা তো জানো। যদি একটি ভালো মেয়ে বিধাতা মিলাইয়াছেন, তবে আমাকে নিরাশ করিও না। কমল যদি ছাড়িয়া দেয়, তবে কুন্দনন্দিনীকে আসিবার সময় সঙ্গে করিয়া লইয়া আসিও। আমি কমলকে অনুরোধ করিয়া লিখিলাম, আমি গহনা গড়াইতে ও বিবাহের আর সব উদ্যোগ করিতে প্রবৃত্ত হইলাম। কলিকাতায় বিলম্ব করিও না। কলিকাতায় নাকি 6 মাস থাকিলে মনুষ্য ভেড়া হয়। আর যদি কুন্দকে স্বয়ং বিবাহ করিবার অভিপ্রায় করিয়া থাকো, তবে বলো, আমি বরণ ডালা সাজাইতে বসি। তারাচরণকে তাহা পরে প্রকাশ করিব, কিন্তু সে যেই হোক, সূর্যমুখীর প্রস্তাবে নগেন্দ্র এবং কমলমণি উভয়ে সম্মত হইলেন। সুতরাং স্থির হইল যে নগেন্দ্র যখন বাড়ি যাইবেন, তখন কুন্দকে সঙ্গে করিয়া লইয়া যাইবেন। সকলে আহ্লাদপূর্বক সম্মত হইয়াছিলেন। কমলও কুন্দের জন্য কিছু গহনা গড়াইতে দিলেন। কিন্তু মনুষ্য তো চিরান্ধ। কয়েক বৎসর পরে এমন একদিন আসিল,
যখন কমলমণি ও নগেন্দ্র ধূল্যবলুণ্ঠিত হইয়া কপালে করাঘাত করিয়া ভাবিলেন যে কি কুক্ষণে কুন্দনন্দিনীকে পাইয়াছিলাম, কি কুক্ষণে সূর্যমুখীর পত্রে সম্মত হইয়াছিলাম। এখন কমলমণি, সূর্যমুখী, নগেন্দ্র তিনজনে মিলিত হইয়া বীজ রোপণ করিলেন। পরে তিনজনে হাহাকারও করিবেন। এখন বজরা সাজাইয়া নগেন্দ্র কুন্দকে লইয়া গোবিন্দপুরে যাত্রা করিলেন। কুন্দ স্বপ্ন প্রায় ভুলিয়া গিয়াছিল। নগেন্দ্রের সঙ্গে যাত্রাকালে একবার তাহা স্মরণপথে আসিল, কিন্তু নগেন্দ্রর কারুণ্যপূর্ণ মুখকান্তি এবং লোকবৎসর চরিত্র মনে করিয়া কুন্দ কিছুতেই বিশ্বাস করিল না যে ইহা হইতে তাহার অনিষ্ট হইবে, অথবা কেহ কেহ এমন পতঙ্গবৃত্ত যে জ্বলন্ত বন্দিরাশি দেখিয়াও তন্মধ্যে প্রবিষ্ট হয়। কুন্দনন্দিনীর মায়ের দেখানো স্বপ্ন অনুসারে নগেন্দ্র থেকে কুন্দের কিসের বিপদ, এবং কুন্দনন্দিনীর মাতার দেখানো সেই নারী মূর্তিতেই বাকি? এখানে কোন বিষবৃক্ষ রোপণের কথাই বা বলা হয়েছে? তারাচরণই বাকি। সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে গল্পের পরের পর্ব নিয়ে আমরা আসছি পরের সপ্তাহে। শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বিষবৃক্ষ দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি সঞ্চিতা।